দেবা আর গোপাল দুই বন্ধু সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে অতীনবাবুর আম বাগানের সামনে দিয়ে যাওয়ার সময় তারা ভাবল আজকে আম বাগানে ঢুকে কিছু আম নিতেই হবে। রোজই তারা চেষ্টা করে কিন্তু ঢোকার সাহস হয় না, কারণ ওখানে হরি কাকু সব সময় পাহারা দেয়। কিন্তু আজকে বাগানটা ফাঁকা, কেউ নেই ওখানে, তাই তারা ঠিক করলো আজকে আম তারা পারবেই। এদিকে বলে রাখা ভালো, অতীনবাবু মানুষটা একটু বদমেজাজি আর কৃপণ ধরনের। সে তার বাড়িতে একাই থাকে, আর থাকে এই হরি নামক চাকরটা। সে বাড়ির কাজও করে আবার বাগানটাও পাহারা দেয়। অতীনবাবু বাগানের আমগুলো নিজেও খায় না আর অন্যকেও দেয় না। গাছেই আম পাকে আর সেখান থেকে মাটিতে পড়ে আমগুলো নষ্ট হয়। এমনকি তার কৃপণতা ও বদমেজাজির জন্য তার গাছের ওপর কোনো কাক পক্ষীও বসে না। তাই অতীনবাবুর সাথে গ্রামের মানুষের সম্পর্ক অত ভালো না। সবাই তাকে এড়িয়ে চলে। তো সেবার দেবা আর গোপাল দুজন মিলে চুপি চুপি বাগানে ঢুকল। বাগানের গেটটা প্রায় খোলাই ছিল, কোনো তালা দেওয়া ছিল না। একটা গাছের সামনে এসে তারা দাঁড়ালো। দেবা নিচে থাকলো আর গোপাল গাছের ওপর উঠল। অনেকগুলি আম তারা পারল। কয়েকটা তাদের স্কুল ব্যাগে পুরে নিল আর দুজনে দুটো আম পেড়ে খেতে লাগলো। কিন্তু এরপরেই ঘটল বিপদ। তারা যখন সেই আম বাগান থেকে বেরোতে গেল, হরি তাদের দেখতে পেল আর তখন চোর চোর বলে চিল্লাতে শুরু করল। ধরতে গিয়ে তাদের দুজনকে আর ধরতে পারল না। দেবা আর গোপাল খুব দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে হরির আওয়াজ শুনে অতীনবাবু বেরিয়ে এলেন। সে এসে হরির মুখে চুরির কথা শুনে তেলেবেগুনে জ্বলে উঠলেন এবং সে প্রায় কেঁদেই ফেললেন তার সাধের আমগুলো চুরি যাওয়ার জন্য। পরদিন সকালবেলা অতীনবাবু, গোপাল আর দেবার দুজনের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তাদের দুজনের মায়ের কাছে গিয়েই ওই দুই বন্ধুর কীর্তিকলাপ ব্যক্ত করেন। তখন ছেলেরা বাড়িতে ছিল না, তারা স্কুলে গেছিল। অতীনবাবু ওই দুজনের মাকে খুব ভালো করেই হুমকি দিয়ে যান এবং বলে এরপর যদি তারা এরম করে তাহলে খুব খারাপ হবে। এই বলে সেখান থেকে অতীনবাবু চলে যান গজ গজ করতে করতে। এই শুনে তাদের মায়েরাও খুব রেগে যায়। অপেক্ষা করে ছেলেরা কখন স্কুল থেকে ফিরবে, তারপর তাদের খুব করে শাসন হবে। কিন্তু সে অপেক্ষা আর শেষ হয় না। এরপরেই শুরু হয় মূল ঘটনার সূত্রপাত। সেদিন বিকালের পর ছেলেরা আর স্কুল থেকে বাড়ি ফিরল না। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু তারা এখনো বাড়ি ফিরল না। দুজনের বাড়ির লোকই চিন্তা করতে লাগলো। তারা ভাবল যে হয়তো তারা জানতো যে চুরি করেছে বলে সেই ভয় পেয়ে অন্য কোনো বন্ধুর বাড়ি চলে গেছে মার খাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল, ছেলেরা তবু ঘরে ফিরল না। এবার সবার মনে চিন্তা হলো এর আগেও তো অনেক বকা মার তারা খেয়েছে, কিন্তু এরম ঘটনা তো কোনোদিন হয়নি। এত রাত করে কোনো ছেলেই স্কুল থেকে বাড়ি ফেরেনি। এবার সবার মনে ভয় হতে শুরু করলো। বাড়ির সবাই কান্নাকাটি করতে লাগলো। কিন্তু ছেলেদের কোনো পাত্তা নেই। খাওয়া দাওয়া, ঘুম সব লাটে উঠল। সারা রাত এভাবেই কান্নাকাটির মধ্যেই কেটে গেল। সবার বাড়িতে খোঁজ নেওয়া হলো। রাত পেরিয়ে সকাল হলো, কিন্তু তবুও ছেলেদের খুঁজে পাওয়া গেল না। তারা দুজন গেল কোথায়? আম চুরির অপরাধে কি এবার সত্যি সত্যি কোনো চোর তাদেরই চুরি করল? এটা এখন অনেক বড় রহস্য। বাড়ির লোকেরা এবার গ্রামের লোকাল থানায় গিয়ে হাজির হলো। সমস্ত ঘটনাটা তারা দারোগাবাবুকে বললেন। কিন্তু দারোগাবাবু এবার সব কথা শুনে অতীনবাবুর ওপর সন্দেহ করতে শুরু করলেন। কারণ অতীনবাবু আম চুরির ঘটনার দিন তাদের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছিলেন। তখন দুই পরিবারের লোক এবং তার সাথে দারোগাবাবু অতীনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলেন। অতীনবাবু তো এসব শুনে একেবারে হতবাক হয়ে পড়লেন। তিনি বললেন সে এসবের কিছুই জানেন না। তাদের ছেলেরা কেন বাড়ি ফেরেনি তার উত্তর অতীনবাবুর কাছে সত্যি নেই। তার গ্রামের লোকের সাথে তেমন সম্পর্ক নেই বলে, উনি একটু বদমেজাজি মানুষ বলে পুরো সন্দেহটা তার ওপরেই পড়েছে। অনেক জেরা করার পর দারোগাবাবু এবার চুপ করলেন। কোনো প্রমাণ নেই বলে তাকে কোনোভাবে হেনস্থা করা যাবে না, সেটা আইন বিরুদ্ধ কাজ হবে। এই ভেবে দারোগাবাবু সেখান থেকে চলে গেলেন সবাইকে নিয়ে। কিন্তু যাওয়ার আগে ও বলে গেলেন যে পুলিশের নজর তার ওপর থাকবে। এইভাবে দুদিন কেটে গেল, কিন্তু ছেলেদের খোঁজ পাওয়া গেল না।
গ্রামে প্রায় কান্নাকাটি শুরু হয়ে গেল। এদিকে অতীনবাবুরও একটু এবার চিন্তা হলো। তিনি ভাবলেন হঠাৎ ছেলে দুটো গেল কোথায়। তারও যেন মনটা একটু খারাপ হয়ে গেল। যতই হোক তার মনেও দয়া মায়া আছে অবশ্যই। তিনি একটু বদমেজাজি ঠিকই, কিন্তু তারও বিবেক বলে একটা জিনিস আছে। যতই হোক দেবা ও গোপাল এই গ্রামেরই তো ছেলে। এবার অতীনবাবু নিজেই বেরোলেন তাদের খুঁজতে। এদিকে দারোগাবাবুও এখনো কোনো খবর দিতে পারেননি। এদিকে গোপাল আর দেবার মা প্রায় খাওয়া দাওয়া লাটে তুলে দিয়েছেন। সারাদিন সবাই কাঁদে। সবাই ওই দুটো ছেলের খোঁজ করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। এভাবে 2 সপ্তাহ কেটে যায়, কিন্তু তাদের কোনো পাত্তা নেই। সবাই যেন একটা পাগলের মতো হয়ে গেছে। এবার আসা যাক অতীন বাবুর কথায়। অতীন বাবু রোজ ভোরবেলা হাঁটতে বেরোন। সেদিনও তিনি হাঁটতে বেরিয়েছেন। তারও মন মেজাজ অত ভালো নয়। উনিও সারাদিন ভাবে যে ছেলে দুটো কোথায় যেতে পারে। হঠাৎ দুটো লোকের দিকে নজর পড়ে অতীনবাবুর। তারা একটি খাবারের দোকানে খেতে এসছে। লোক দুটো যেন কেমন ধরনের। এই গরমকালেও গায়ে চাদর দিয়ে রাস্তায় বেরিয়েছে। মুখ দুটো ভালোভাবে দেখা যাচ্ছে না। অতীনবাবুর ঠিক ব্যাপারটা ভালো লাগলো না তাদের দেখে। তিনি এবার একটু সামনে এগিয়ে গেলেন একটা দোকানের দিকে। তার উল্টো দিকের ওই খাবার দোকানটায় ওরা দুজন বসে আছে। তারা একে অপরের সঙ্গে কি যেন একটা বিষয় নিয়ে আলোচনা করছে। তারা একে অপরকে বলছে, ছেলেমেয়েগুলোকে আরো বেশি করে কাজ করাতে হবে, না হলে আমাদের পেট চলবে না। পুলিশ নিশ্চয়ই এতদিনে সব খোঁজ খবর শুরু করে দিয়েছে। এখন কথা হলো আমাদের এই ডেরায় থাকলে হবে না, অন্য কোথাও যেতে হবে, না হলে সব ভেস্তে যাবে। এই সব কথাটা শুনেই অতীনবাবুর যেন এক মুহূর্তের জন্য মাথাটা ঘুরে গেল। তিনি খারাপ কিছু একটা আন্দাজ করতে পারলেন। সাথে সাথে যেন অতীনবাবুর মাথায় রাগ চড়ে গেল। ভাবল তাদেরকে গিয়ে 2-4টে কষিয়ে দিক। কিন্তু না, সেই ভুল তিনি করলেন না। এদিকে বলে রাখা ভালো, অতীনবাবু একসময় কুস্তিগীর ছিলেন, তাগড়াই চেহারা তার। এখন বয়স হয়েছে ঠিকই, কিন্তু তার গায়ে শক্তি এখনো কম কিছু না। অনায়াসে 2-3 জনকে ঘায়েল করতে পারেন। বয়সের জন্য কি জানি না, কিন্তু তার সাথে সবসময় একটি লাঠি থাকে, যাকে বলে দাদুর লাঠি। খানিকক্ষণ পর লোক দুটো দোকান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করল। অতীনবাবু তাদের অনুসরণ করে পিছন পিছন একটু আড়াল করে যেতে থাকল। যেতে যেতে তিনি বুঝতে পারলেন বাজারের থেকে জায়গাটা অনেকটাই ভেতরে। এবার লোক দুটো একটা বাড়ির ভেতর গিয়ে ঢুকল। ভেতরে গিয়ে তারা দরজা বন্ধ করে দিল। কিন্তু পিছনদিকে একটা জানলার ফাঁক দিয়ে অতীনবাবু দেখতে পেল সেখানে গোপাল আর দেবাকে, আর তার সঙ্গে আরও 10 থেকে 15 জন ছেলে মেয়ে, তাদেরই সমবয়সী। অতীনবাবু আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। সজোরে এক লাথি মারে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন। কিন্তু সেখানে ঢুকে তিনি দেখলেন ওই দুজন লোক বসে বসে তাস খেলতে শুরু করেছে। ওরা ছাড়াও আর একজন আছে, সে হয়তো তাদের মাথা। এবার লোকগুলো হঠাৎ ওইভাবে অতীনবাবুকে ঢুকতে দেখে প্রথমটা একটু থতমত খেয়ে যায়। তারপর অতীন বাবুর দিকে তেড়ে আসে মারতে। শুরু হয় তুমুল লড়াই। ওইদিকে ছেলেমেয়েগুলো শুনতে পায় যে কিছু একটা হচ্ছে সামনের ঘরে, কিন্তু কিছু বুঝতে পারে না। এবার লোকগুলো মারমুখী হয়ে তেড়ে আসে অতীনবাবুর দিকে। তাদের হাতে ধারালো সব অস্ত্র, কিন্তু অতীনবাবু তার সেই লাঠি দিয়ে ওদের 4 জনকে একেবারে ধরাশায়ী করে ফেলেন। অবশ্য অতীনবাবুর শরীরেও অনেক জায়গায় আঘাত লেগেছে ওই বয়সে। কিন্তু শুধু আঘাতই লাগেনি, তার বুকে ও পেটে ছুরির কোপটাও বসেছে একদম জোরালো হয়ে। অতীনবাবু তখন প্রায় মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে পড়েছেন। ওই রক্ত মাখা গায়ে তিনি এগিয়ে যান পিছনের দরজার দিকে। শিকলটা খুলে দেন কোনোরকম ভাবে। সামনেই দাঁড়িয়ে ছিল দেবা, সে দেখে একবারে চমকে ওঠে। তখন কে যেন ডেকে বলে, ইনি তো আমাদের অতীনবাবু। তখন অতীনবাবু ওই রক্ত মাখা গায়ে গোপাল আর দেবাকে বুকে জড়িয়ে ধরেন। আর কাঁপা কাঁপা গলায় বলেন, তোমরা শীঘ্রই দারোগাবাবুকে খবর দাও, উনি এসে তোমাদের উদ্ধার করবেন। তারপর একটা ছেলে বাইরে গিয়ে সাথে সাথে পুলিশকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয়। আর দারোগাবাবু এই দৃশ্য দেখে অবাক হয়ে যান। তাড়াতাড়ি নিতাইবাবুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।
তারপর ওই 4 জন লোককে অ্যারেস্ট করা হয় এবং পুলিশ ভ্যানে করে তাদের থানায় নিয়ে যাওয়া হয়। ছেলেমেয়েগুলোকে এবার তাদের গ্রামে নিয়ে যাওয়া হয়। তারপর ছেলে মেয়েদের পরিচয় নিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। গোপাল ও দেবা ওরাও তাদের মা বাবার কাছে সুস্থ অবস্থায় ফিরে যায়। এদিকে অতীন বাবুর অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। তার এখন আর কোনো জ্ঞান নেই। ডাক্তার বলে দিয়েছে আর হয়তো কিছু ঘন্টা উনি থাকবেন পৃথিবীতে। একদিন পর দারোগাবাবু হাসপাতালে যান তার ওই হরি নামক চাকরটিকে নিয়ে। হরির ওনার অবস্থা দেখে খুব কাঁদতে শুরু করে। অতীনবাবুর অবস্থা একটু ভালো হয়েছে, তার জ্ঞান এসেছে। কিন্তু কি ঘটেছিল সেই দিন সেটা জানা খুব জরুরি পুলিশের কাছে। কোনোরকম ভাবে কাপা গলায় অতীনবাবু পুলিশের কাছে তার সব ঘটনা খুলে বলেন। তারপর দারোগাবাবু ওনাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে প্রস্থান করেন। ওই দিন এবার দারোগাবাবু অতীনবাবুর সব কথা শুনে গোপাল ও দেবার গ্রামে যান এবং তাদের সব জিজ্ঞেস করেন তিনি যে সেদিন কিভাবে তারা হারিয়ে গেছিল। তারা উত্তর দেয় যে সেদিন স্কুল থেকে ফেরার পথে 2জন কালো মতো লোক নাকি তাদের মুখের মধ্যে রুমাল চাপা দিয়ে ধরে আর একটা মিষ্টি গন্ধতে তাদের নাকি জ্ঞান হারিয়ে যায়। তারপর আর কিছুই মনে নেই তাদের। জ্ঞান ফেরার পর তারা দেখে একটা ঘরের মধ্যে শুয়ে আছে। তারপর কয়েকটা লোক তাদের খাবার জল দেয়। তারপর একটা ছেঁড়া জামাকাপড় পরিয়ে দেয়। রাস্তায় কিভাবে ভিক্ষা করতে হয় সেটা একজন শিখিয়ে দেয়। তারপর তারা ভিক্ষা করতে বেরিয়ে যায়। তাদের ওপর সবসময় কোনো না কোন লোক যেন পিছন করত। তাই তারা পালিয়েও আসতে পারেনি কোনোভাবে। এই কাজ প্রতিদিনই তাদের করতে হতো। আর তাদের কথা না শুনলেই মারধর করত। এই পর্যন্ত বলে ছেলে দুটো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। খানিকক্ষণ পর হাসপাতাল থেকে খবর আসে যে অতীনবাবু আর নেই। উনি গত হয়েছেন। বুকে পেটে এত জোরালো ভাবে ছুরির আঘাত করা হয়েছিল তাই অনেক রক্ত বেরিয়েছে গেছে, সেই কারণে আর ওনাকে বাঁচানো যায়নি। এইবার গোপাল ও দেবার পরিবার এটি শুনে স্তম্ভিত হয়ে গেল। তারা বলল যে এই ঘটনার মধ্যে অতীনবাবু কিভাবে এলো আর ওনার ওই অবস্থা হলো কি করে। এবার দারোগাবাবু সব প্রশ্নের জবাব খুলে বললেন। এই গ্রামের ঠিক শেষ প্রান্তে ওই লোকগুলো থাকত। একটা বাড়ির ভেতর ওদের কারবার চলত। ওটা ওদের ডেরা। খোঁজ নিয়ে জানা যায় বিভিন্ন জায়গা থেকে বাচ্চাদের ধরে এনে তাদের দিয়ে অর্থ উপার্জন করাতো। কাউকে ভিক্ষা করাতো আবার কাউকে চুরি। তাদের মন মতো অর্থ উপার্জন না করলেই তাদের ওপর মারধর করা হতো। অতীন বাবু একদিন সকালে হাঁটতে বেরিয়ে তাদের দেখেন এবং তাদের কথা শুনতে পান। তখন তাদের অনুসরণ করে তাদের ডেরায় পৌঁছান। সেখানে গিয়ে দেবা আর গোপালকে দেখতে পেয়ে তিনি আর মাথা ঠান্ডা রাখতে পারে না। শুরু হয় ধস্তাধস্তি। উনি নিজের প্রাণের পরোয়া না করে শুধু তার ওই লাঠি নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে ছেলে মেয়েগুলোর প্রাণ বাঁচানোর জন্য। তারপর উনিও ছুরির আঘাতে লুটিয়ে পড়েন মাটিতে। আর আজ উনি গত হয়েছেন। দারোগাবাবুর কথা শুনে দেবা ও গোপালের মায়েরও চোখে জল চলে এল। তারা শুধু এটাই বললেন অতীনবাবু মানুষ নন, উনি ভগবান যিনি এতগুলো শিশুর প্রাণ বাঁচিয়েছেন। এইদিকে ওই লোকগুলোর তদন্ত করতে গিয়ে ছেলেমেয়েদের দিয়ে এসব কাজ করানোর জন্য তাদের আদালতে হাজির করা হলো এবং আদালত রায় দিয়ে তাদের 5 বছরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলেন। এই হলো ঘটনা। সবশেষে এটাই বলা চলে যে প্রত্যেকটা মানুষের ভিতরে ভালোবাসা, আবেগ সবই আছে, আসলে সবই একটা মায়ার বাঁধনে বন্দী। অতীনবাবু মানুষটিও সেরকম একজন, যিনি কিনা তার বাগানের আম চুরির অপরাধে হরি ও দেবুর প্রতি রাগ দেখিয়েছিলেন, আবার তার পরিবারের কাছে গিয়ে হুমকিও দিয়ে এসেছিলেন। আজ তিনি কিনা নিজের প্রাণ বিসর্জন দিয়ে ওই দুটি ছেলের প্রাণ বাঁচিয়ে গেলেন। আর শুধু ওরা নয়, আরও অনেক ছোট ছোট ছেলেমেয়ের প্রাণ তিনি বাঁচিয়ে গেলেন। একসময় তার বদমেজাজির জন্য কেউ তাকে দেখতে পারত না। সবার সাথেই তিনি একটু রেগেই কথা বলতেন। বেঁচে থাকার সময় সবাই তাকে নিয়ে কুমন্তব্য করতেন, এমনকি গ্রামের ছেলে ছোকরারাও তার পিছনে লাগতেন। আজ যখন তিনি গত হলেন তখন প্রায় গোটা গ্রামের মানুষের চোখেই জল ঝরে পড়ল। এটাই হয়তো সেই মনের ভিতরে জমে থাকা এক মায়ার বাঁধন। সমাপ্ত।